আন্তর্জাতিক নারী দিবস আজ। স্বাধীনতা নিশ্চিত হলে সমাজে কমবে ভেদাভেদ, সমর্থন পেলে প্রত্যেক নারী হতে পারে মহীয়সী। নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয় সেটা রেগেছে, কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। যদি আমরা মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। নারী ও শিশুর নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। নারী দিবসে 5 নারী ও জাতীয় ক্রিকেট দলকে বিশেষ সম্মাননা। 2 দিনেও জ্ঞান ফেরেনি মাগুরে ধর্ষণের শিকার শিশুর, এখনো হয়নি কোনো মামলা। বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। ধানমন্ডিতে ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটের অভিযোগে ছাত্র সমন্বয়ক সহ আটক 14। আওয়ামী লীগের অফিস ভেবে হামলা বলছে পুলিশ। রাজধানী বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় 6 জন আটক। লুট হওয়া স্বর্ণ লঙ্কা সহ অবৈধ অস্ত্র উদ্ধার। দেশের সামরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপি। উগ্রবাদ জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকার আহ্বান রিজভীর। এবং সিরিয়ায় আসাদপন্থী 180 বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর। বাকি বিদ্রোহীদের দ্রুত আত্মসমর্পণের আহ্বান, নইলে কঠোর পরিণতির হুঁশিয়ারি। দেখছিলেন শিরোনাম। সংবাদ দুপুরের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। এবারে বিস্তারিত। অধিকার সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন, এই প্রতিবাদে এবারে বিশ্বজুড়ে উদযাপন হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। বেশি কিছু নয়, সমর্থন, প্রচেষ্টা ও মেধা থাকলে প্রত্যেক নারী যে মহীয়সী তার সব ক্ষেত্রে আজ প্রমাণিত। নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই সমাজে থাকবে না নরনারী ভেদাভেদ। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রংপুরের লিপি আক্তার অর্থ সংকট থাকায় 7 বছর বয়সেই ঢাকায় পাঠিয়ে দেয় বাবা মা। শুরু হয় জীবনযুদ্ধ। 10 বছর ধরে গার্মেন্টস খাতে চাকরি করেও বেতন মাত্র 14,200 টাকা। স্বামী ও 2 সন্তানকে ঘিরে লিপির জগৎ আবর্তিত হলেও থেমে থাকেনি স্বপ্নগাথা। বসেরা যেভাবে আমাদেরকে সাপোর্ট করে বা বাড়িতে থেকে আমাদের ফ্যামিলি থেকে যেভাবে সাপোর্ট করে, আমার যে স্বপ্ন আছে আমি যদি চেষ্টা করি তাহলে অবশ্যই আমি পারবো। যদি মানসিকভাবে সহযোগিতা না করে তাহলে আমি কিভাবে উঠতে পারবো। পুরুষের পাশাপাশি নিজের স্থান তৈরি করতে লড়তে হয়েছে অনেকটা সময়। পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। বেশি কিছু না, চেষ্টা, শ্রম ও সমর্থন থাকলে নারী যে তার লক্ষ্য পূরণে অব্যর্থ, তার উজ্জ্বল দৃষ্টান্ত আইসিসির বাংলাদেশি নারী আম্পায়ার মিশু চৌধুরী। তারা যেভাবে আমাকে আসলে সাপোর্ট করেছে, ইনফ্যাক্ট যারা প্লেয়ার ছিল তারাও তো আসলে ছেলে ছিল, কারণ ছেলেদের 30 ডিভিশন ম্যাচেই আমার ডেবু হয়েছে। ওরাও সাপোর্ট করেছে যে না, আসলে মেয়েরা এখন আসুক, মেয়েরাও আসলে ম্যাচ করুক একই ধারাবাহিকতায়। কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে। আন্দোলন কিংবা অধিকার আদায়ের প্রশ্নে নারীকে সামনে রেখে রাজনীতি করা হলেও লক্ষ্য পূরণের পর নারীর ক্ষমতায়ন কতটুকু তা নিয়ে জানালেন জুলাই আন্দোলনের ভূয়সী নারী উমামা ফাতিমা। যেখানে নারীরা খুব একদম ঝাঁকে ঝাঁকে তারা এখানে রাজনীতিতে এসেছে, এটা আমি মনে করি 5 আগস্ট পরবর্তী সময় একটা বড় ঘটনা। তার যে টোকেনিজম, নারীদের যে পদে পদে টোকেনিজম করা হয় সেটা রেগেছে, কিন্তু নারীরাই ভয়েস রেজ করেছে। খেটে খাওয়া থেকে প্রতিষ্ঠিত, নিশ্চুপ থেকে প্রতিবাদী, যে ঘরানার নারী হোক না কেন, সমাজের নানা প্রতিকূলতাকে পাড়ি দিয়ে এই বসুন্ধরা পুষ্প শোভিত হয়েছে নারীর স্পর্শে। বিনিময়ে তারা কি পেয়েছেন সমতা, অধিকার বা ক্ষমতায়ন? মেধা, প্রজ্ঞা ও যোগ্যতা দিয়ে নারী যে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারে আজ তা প্রমাণিত পৃথিবীর সকল কর্মক্ষেত্রেই। পিতৃতান্ত্রিক কর্তৃত্বপরায়ণ মানসিকতা পরিহার করে নারীর নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে পারলেই এ সমাজ, এ দেশ হবে নারী বান্ধব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারী ক্রিকেট দলের পাশাপাশি শ্রেষ্ঠ 5 অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব পুরস্কার তুলে দেন তিনি। সম্মাননা পুরস্কার পাওয়া অদম্য নারীরা হলেন অর্থনীতিতে অবদানে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকুরিতে অবদানে হালিমা বেগম, সফল জননী নারী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী নারী লিপি বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে মোহাম্মদ মুহিন। এছাড়া বিশেষ বিবেচনায় বাংলাদেশ মহিলা ক্রিকেট দলকে সম্মাননা দেওয়া হয়।
বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর সমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হল নারীর অধিকার। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। দেশের জনসংখ্যার অর্ধেক নারী উল্লেখ করে তারেক রহমান বলেন, নারী সমাজে অগ্রগতি হলে জাতির সামগ্রিক বিকাশ সম্ভব হবে। এ সত্য উপলব্ধি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। নিজ প্রচেষ্টায় স্বাবলম্বী হচ্ছেন মৌলভীবাজারের নারীরাও। তেমনি একজন সালেহা বেগম জৈব সার উৎপাদন করে সাড়া ফেলেছেন এই নারী উদ্যোক্তা। প্রাকৃতিক উপকরণ ব্যবহার করে জৈব সার উৎপাদনে পরিবারের সচ্ছলতা ফেরানোর পাশাপাশি পূরণ হচ্ছে এলাকার কৃষকের সারের চাহিদাও। কৃষি বিভাগ থেকে তাকে দেয়া হচ্ছে প্রয়োজনীয় সব সহায়তা। আন্তর্জাতিক নারী দিবসে সফল এই নারীর কথা তুলে ধরেছেন সহকর্মী সালেহ লাহিকুটি, জানাচ্ছেন টুম্পা আফরোজ। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলি গ্রামের সালেহা বেগম কৃষি বিভাগ থেকে প্রশিক্ষণ নিয়ে শুরু করেছিলেন জৈব সার উৎপাদন। 2 বছরের মধ্যেই ট্রাইকো কম্পোস্ট আর ভার্মি কম্পোস্ট উৎপাদনের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। পরিবারের সচ্ছলতা ফেরাতে বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করে মাসে 20 থেকে 30 হাজার টাকা আয় করেছেন সালেহা। সংসারের যাবতীয় খরচ মিটিয়ে ছেলেকে পাঠিয়েছেন বিদেশেও। জেলাতে আমি ট্রেডিং গেছি, যাওয়ার পরে আমার সার হলে দেখাইছি, আমরা লাভবান হয়েছি। আমার দেখা দেখি আরো 20 জনের নিচে নিয়ে তারাও বানাইয়া তারাও লাভবান হয়েছে। তার সাফল্য দেখে অনুপ্রাণিত হয়েছেন এলাকার অনেক নারী। কাঁচামাল সহজলভ্য থাকায় বাড়তি আয়ের পথ খুঁজে পেয়েছেন অনেকেই। বাঁধাকুটা তরকারির আমরা আগে ফালাই দিতাম, এখন ফালাই না, সার উৎপাদন করি। এখন আমরা 20 জন সদস্য যে সার উৎপাদন করি, এখন আমরা স্বাবলম্বী। বছরও আমরা 20,000 30,000 টাকারও সার বেচতাম পারি। সার বেচিয়া হাত খরচ যা আছে সপ্তাহ আমরা চলের ওটা হরিয়া। জৈব সার ব্যবহারে ফসলে ভালো ফলন পাওয়ায় বাড়ছে কৃষকের চাহিদাও। রাসায়নিক সার ব্যবহার আমরা না করিয়া আমরা এখন জৈব সার ব্যবহার করি, যে ফসলটাও ভালো, খাইতেও মজা, স্বাদ লাগে। নারীদের আগ্রহের কারণেই কৃষি বিভাগের সহযোগিতায় অনেকে জৈব সার উৎপাদন করে স্বাবলম্বী হয়েছেন বলে জানান উপসহকারী কৃষি কর্মকর্তা। ওনারা নিজেদের ক্ষেত্রে এবং বাইরে বিক্রি করে ওনারা আর্থিকভাবে লাভবান হচ্ছেন। আমরা উপজেলা কৃষি অফিস থেকে সর্বাত্মকভাবে ওনাদের সহযোগিতা করে যাচ্ছে। এমন উদ্যোগে উপজেলায় জৈব সারের চাহিদা পূরণের পাশাপাশি ফসলের উৎপাদনও ভালো হচ্ছে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। 25টি ফ্যামিলিতে তারা প্রায় 25 টনের অধিক কেঁচো সার বা জৈব সার উৎপাদন করে যাচ্ছেন। এর মাধ্যমেই নিরাপদ এবং আমাদের পরিবেশ বান্ধব যে কৃষির উৎপাদন সেটা সম্ভব হচ্ছে। রতুলি গ্রামের নারীদের স্বাবলম্বী হওয়ার গল্প প্রতিটি গ্রামীণ নারীর জন্যই অনুপ্রেরণা। নিউজ ডেস্ক, দেশ টিভি। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে শিশু ধর্ষণের শিকার হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে স্থানীয়রা। পরে তারা সদর থানা ঘেরাও করে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানায়। এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। এদিকে ঢাকা মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে ভুক্তভোগী শিশুকে। 2 দিনেও জ্ঞান ফেরেনি তার। পঙ্কজ রায়ের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। 3য় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় পিতা পুত্রের শাস্তির দাবিতে উত্তাল মাগুরা। শুক্রবার দুপুরে জুমার পর শহরে বিক্ষোভ মিছিল বের হয় একাধিক মসজিদ থেকে। শহরের ভায়নার মোড়ে মিলিত হয় সমাবেশে। পরে মুসল্লিরা ঘেরাও করে সদর থানা। দাবি জানান ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। ইতিহাসের নিকৃষ্টতম শিশু ধর্ষণকারীকে আমরা নিজ-দান্দোয়ালিবাসী ঘৃণা ভরে সারা নিজ-দান্দোয়ালি শহর মাগুরা জেলায় অবাঞ্ছিত ঘোষণা করলাম। এই শিশু ধর্ষণকারী হিটু তাকে আমরা আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কামনা করছি। এ সময় উত্তেজিত জনতার স্লোগানে উত্তাল হয়ে ওঠে থানা প্রাঙ্গণ। এক পর্যায়ে সেনাবাহিনী ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়।
জড়িত শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ও ভগ্নিপতি সজীব শেখকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সুপার। ন্যায় বিচার নিশ্চিতে সহায়তার আশ্বাস দেন মহিলা পরিষদ সভাপতিও। ভিকটিমের পরিবার থেকে যে 2 জন অভিযুক্তের ব্যাপারে আমাদেরকে বলা হয়েছে, আমরা অলরেডি সেই 2 জনকেই জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। তবে আমরা দ্রুত বাচ্চাটার সুস্থতা কামনা করছি, আর এই সঙ্গে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু তদন্ত করে তাদের দ্রুত শাস্তির আওতায় আনা উচিত। এর আগে বৃহস্পতিবার বোনের বাড়িতে বেড়াতে এসে মাগুরা শহরের নান্দুয়ালি এলাকায় বোনের শ্বশুর হিটু শেখ কর্তৃক ধর্ষণের শিকার হয় ওই শিশু। বর্তমানে ঢাকা মেডিকেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। যৌথ বাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কলাবাগান থানার সমন্বয়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে আটক করা হয়েছে। অফিস ভাঙচুর ও লুটপাটের অভিযোগে তাদের আটক করে কলাবাগান থানায় হস্তান্তর করা হয়। আওয়ামী লীগের অফিস ভেবে তারা হামলা চালিয়েছে বলে জানায় পুলিশ। সাদ আহমেদের রিপোর্ট। চাঁদাবাজি ও ভাঙচুরের অভিযোগে রাজধানীর কলাবাগান থানার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সালাউদ্দিন সালমান সহ 14 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। পরবর্তীতে কলাবাগান থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় কলাবাগান থানার ওসি মুক্তারুজ্জামান জানান, অভিযুক্তরা ধানমন্ডির রাসেল স্কয়ারে কাবিকো কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় 3 লাখ টাকা, 4টি কম্পিউটার লুটসহ অফিসে হামলা ভাঙচুর চালানো হয় বলে জানান তিনি। আটককৃত 14 জন সহ আরও 5-7 জন দুপুর 2:30টার সময় অতর্কিতভাবে যে হামলা করে, চাঁদা দাবি করে এবং ওখানে কিছু চেয়ার টেবিল ভাঙচুর করে 3 লক্ষ টাকা এবং 4টা ডেস্কটপ জোরপূর্বক নিয়ে যায়। 999-এর মাধ্যমে সংবাদ পেয়ে আমাদের টিম ওখানে যায়। তারপরে আমাদের সেনাবাহিনীর টিম আসে ওখানে যে মোট এই 14 জনকে আটক করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের ভাষ্যমতে পুলিশ জানায়, আওয়ামী লীগের অফিস ভেবে তারা সেখানে হামলা চালায়। আইন নিজের হাতে তুলে না নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ দেওয়ার আহ্বান জানান কলাবাগান থানার ওসি। আপনারা কেউ নিজে অপারেশন পরিচালনা করতে যাবেন না। আপনারা এমন কোনো তথ্য থাকলে অবশ্যই পুলিশ আছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী আছে, আপনি তথ্য দিবেন এবং প্রয়োজনে আপনাদের উপস্থিতিতে আমরা অভিযান পরিচালনা করব, কিন্তু আপনারা নিজেরা এই কাজটা করতে দেবেন না। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ লুটের ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার এ তথ্য জানিয়েছেন ডিএমপির ডিসি মোহাম্মদ তালিবুর রহমান। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ ঘটনায় খোয়া যাওয়া স্বর্ণ ও অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে গত 24 ফেব্রুয়ারি বনশ্রীতে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে নিজ বাড়ির সামনে গুলি করে তার কাছে থাকা প্রায় 200 ভরি স্বর্ণ ও নগদ 1 লাখ টাকা ছিনতাই করা হয়। জামালপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির 3 কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। শুক্রবার রাত 8:30টায় সদর উপজেলার হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, হাজিপুর বাজারের এক ব্যবসায়ী ওই 3 জনের নামে থানায় চাঁদাবাজির অভিযোগ করে। পরে যৌথ বাহিনী অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নড়াইলে বিএনপির অফিসে বোমা হামলায় বিএনপির 3 নেতাকর্মী আহত হয়েছেন। শুক্রবার রাতে জেলার সিংগাশোলপুর ইউনিয়নের গোবরা বাজারে এই ঘটনাটি ঘটে। পুলিশ জানায়, রাতে বিএনপির নেতাকর্মীরা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বসেছিল। হঠাৎ 9টার দিকে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে 4টি বোমা নিক্ষেপ করে। এতে ইউনিয়ন বিএনপি সহ সভাপতি ও গোবরা গ্রামের বাবু মোল্লা, নিউটন গাজী ও সৈয়দ ওয়াজেদ আলী টিটু নামে 3 নেতাকর্মী আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তার দিকে আমি ইমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় 3 জন গুরুতর অসুস্থ রোগী আসে ফিজিক্যাল অ্যাসাল্টের।
তো এর মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর হওয়ায় আমরা তাদের প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ঢাকা রেফার করি। বাকি দুজন আমাদের হসপিটালে এখন চিকিৎসারত আছে, তারা আশঙ্কামুক্ত বলা যায়। রাজধানীর মোহাম্মদপুরে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ও কবি ও দার্শনিক ফরহাদ মোজাহারের প্রতিষ্ঠান প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি জানার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর স্যার সৈয়দ রোডের প্রবর্তনায় পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে পেট্রোল বোমার বোতল উদ্ধার করে। এই ঘটনায় কারা জড়িত তা সিসিটিভি ফুটেজের তথ্য বিশ্লেষণ করে শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। অনেকেই বলছে কিন্তু এই প্রবর্তনা দোকানটির উপর নিক্ষেপ করা হয়। চুরি ছিনতাই রোধে রাজধানীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। রাতভর দফায় দফায় তল্লাশিতে অংশ নেন সেনা ও পুলিশ বাহিনীর সদস্যরা। শুক্রবার রাতে রাজধানী বাংলা মোটর এলাকায় সেনাবাহিনীর টহল দল ও পুলিশ সমন্বয় করে এই অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি, হেলমেট ও লাইসেন্সবিহীন মোটরসাইকেল আরোহী এবং প্রাইভেট কারে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এ সময় রমনা জোনের সার্জেন্ট সিফাত জানান, অবৈধ অস্ত্র, মাদক বহন সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে ৩০ জন মোটরসাইকেল আরোহীকে বিভিন্ন অপরাধে লক্ষাধিক টাকা জরিমানা করা হয়েছে। বাইক, প্রাইভেট কার, হাইস এই ধরনের গাড়িগুলো চেক করা হচ্ছে যে এখানে অবৈধ কোনো মাদক বা কোনো কিছু আর্মস এরকম কোনো কিছু থাকে কিনা, বা এখানে যারা আইন অমান্য করে চলে, হেলমেট পরিধান করে না, ড্রাইভিং লাইসেন্স নাই এমন, বা নেশাগ্রস্ত অবস্থায় কেউ চলাচল করে কিনা, এগুলো চেক করা হয়। 30টা মতো মামলা করেছি। এখানে টোটাল জরিমানা প্রায় লক্ষাধিক টাকা। আর কিছু বাইকের কোনো কাগজপত্র পাওয়া যায়নি, এখানে এগুলো জব্দ হবে, জব্দ করে এগুলো আমরা ডাম্পিংয়ে পাঠিয়ে দেবো। দেশে উগ্রবাদ, জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর আহমেদ কথা জানান। শনিবার রাজধানীর নয়াপল্টনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিএনপি উদ্বিগ্ন। গতকাল বায়তুল মোকাররমের ঘটনা উল্লেখ করে তিনি বলেন, হিজবুত তাহরীর মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে তা সরকারকেই দেখতে হবে। নারী দিবস নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সাম্প্রতিক নারী সহিংসতা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। নারী সহিংসতার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর তৎপরতা থাকতে পারে। নারীর ক্ষমতায়নের দায়বদ্ধতাকে বিএনপি ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, নারীদের প্রতি সকল প্রকার সহিংসতা বন্ধে দৃঢ় পদক্ষেপ গ্রহণ সময়ের দাবি। জনগণের সমর্থিত সরকার সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতি, এই লজ্জা এই দেশে, এই লজ্জা যারা ৭১-এ শহীদ হয়েছে, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, যারা গণতান্ত্রিক আন্দোলনে বিপ্লব যারা শহীদ হয়েছে, তাদের সেই শহীদদেরকে অপমান করা। জামালপুরে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও 4 জন। শনিবার ভোর 5:30টায় জামালপুর ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ছনকান্দা এলাকায় এসব দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, মহাসড়কের পাশে নিজের ট্রাক পরিষ্কার করছিলেন চালক। এ সময় নান্দিনাগামী একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক নিহত হন। আহত হন ধাক্কা দেয়া ট্রাকের চালক সহ 3 জন। দুর্ঘটনার পর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, আটকা পড়ে বেশ কিছু যানবাহন। এদিকে জামালপুর থেকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল যানজটে আটকা পড়া পাথরবাহী ট্রাকে আঘাত করলে ঘটনাস্থলে বাইক চালক নিহত এবং আরোহী গুরুতর আহত হন।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ রিকশা চালক মোহাম্মদ হান্নান মিয়া মারা গেছেন। শুক্রবার দিবাগত রাত 1:15টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জানা যায় গেল 3 মার্চ রাতে সিদ্ধিরগঞ্জে ধনকুন্ডা এলাকায় ইব্রাহিম খলিলের টিনশেড বাড়িতে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে 2টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে 2 পরিবারের নারী শিশুসহ 8 জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে এখনও 3 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডক্টর শাওন বিন রহমান। কুষ্টিয়ার মিরপুর উপজেলার এলজিইডির সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের সামগ্রী, খোয়ার বদলে দেয়া হচ্ছে মানহীন ইট। সড়ক নির্মাণে সরকারের বরাদ্দের কোটি কোটি টাকা জলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। 2024-25 অর্থ বছরে 2টি প্যাকেজে 5 কোটি 20 লক্ষ টাকা ব্যয়ে মিরপুর উপজেলার মশান থেকে পোড়াদহ সড়কের 4 কিলোমিটার সংস্কার কাজ হাতে নেয় কুষ্টিয়া এলজিইডি, যার কাজ পায় ফারুক হোসেন ও আনিস হোসেন নামে 2টি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে সড়ক নির্মাণের এ কাজ নিয়ে উঠেছে ব্যাপক অনিয়মের অভিযোগ। ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির কর্মকর্তাদের যোগসাজশে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের উপকরণ, খোয়ার বদলে দেওয়া হচ্ছে পচা ইট, মানা হচ্ছে না কোনো নিয়ম নীতি, যা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। নিয়ম মাফিক সড়ক নির্মাণের দাবি তাদের। এখানে ইট দেওয়ার কথা 1 নম্বর, ইট আসছে 2 নম্বর। পাইলিং করার দরকার, সে পাইলিংটা ঠিক মতো হচ্ছে না, বালির পরিমাণটা খারাপ হচ্ছে, পাইলিংয়ের পরিমাণটা খারাপ হচ্ছে। এই আদলা খোয়া পোড়া মাটি বালি মিশাই নিয়ে এসে এখানে ঢালছে। এই রাস্তা যে এই বাইরটা এনে কমা ইট দিচ্ছে, ইটি তো হচ্ছে ভালো হচ্ছে না। আর কাজটা হচ্ছে খুবই ধীর গতিতে, এই কারণে কি হচ্ছে মানুষের ব্যবহারের কারণে আবার নষ্ট হয়ে যাচ্ছে। এই সাইডের যে ইটগুলো দেওয়া আছে ইটগুলোও পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, উঠে যাচ্ছে। এদিকে সড়ক নির্মাণে স্থানীয়দের অনিয়মের অভিযোগের বিষয়টি স্বীকারও করছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অকপটে বলছেন কাজের ক্ষেত্রে ভালো খারাপ দুটিই থাকে। কিছুই থাকে ভাই, সব বাড়ি করলেও থাকে আর একটা এসে পড়ছে। এইটা তো আবার টেস্টও হবে, কারণ বেড তো টেস্ট করে যদি ফেল হয় তাহলে তো দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। আর সড়ক নির্মাণ কাজের স্থলে এলজিইডির কোনো প্রতিনিধি পাওয়া না গেলেও দেখভালের দায়িত্বে থাকা এই প্রকৌশলী বলছেন ঠিকমতোই চলছে সড়কের কাজ, সার্বক্ষণিক তদারকিও করছেন তারা। তবে সড়ক নির্মাণে অনিয়মের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির নির্বাহী প্রকৌশলীর। আমাদের অবহেলার কোনো সুযোগ নাই, এখানে কোনো সুযোগ নাই, কোনো রকম ঘাটতির সুযোগ নাই এখানে, এবং ইন্সপেকশন মতো কাজ ঠিকাদার করে বাড়ায় যাওয়ার মতো কোনো স্কোপ নাই। আমরা সকাল বিকাল রাস্তায় যাই এবং আমার রাস্তায় সার্বক্ষণিক একজন লোক আছে। এলাকাবাসী যে অভিযোগ, যদি এরকম কোনো ত্রুটিপূর্ণ কাজ হয়ে থাকে আমরা সেগুলা, উপজেলা ইঞ্জিনিয়ার আছে, আমরা আছি, আমার এই দপ্তর আছে, আমরা সকলে মিলে এই কাজের ত্রুটি থাকবে না আশা করি। সরকারের কোটি কোটি টাকা বরাদ্দে সড়ক নির্মাণ কাজে অনিয়মের সাথে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে জয়পুরহাট স্টেডিয়ামের সংস্কার কাজ। ঠিকাদারের গাফিলতি ও অনিয়মের কারণে প্রায় 8 মাস ধরে বন্ধ মাঠে সব ধরনের খেলাধুলা। সম্প্রতি নিম্নমানের মাটি ব্যবহারের অভিযোগ উঠলে তা সরিয়ে নেওয়া হয়। এমন অনিয়ম অবহেলায় ক্ষোভ জানান খেলোয়াড়, অভিভাবক ও কোচরা। দ্রুত কাজ শেষ করে খেলা শুরুর দাবি জানিয়েছেন তারা। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন জেলা প্রশাসন। সহকর্মী রেজাউল করিম রেজার পাঠানো তথ্যছবিতে আরো জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। 1977 সালের জয়পুরহাট শহরের রূপনগরে 4 একর জমির উপরে স্টেডিয়ামটি নির্মিত হয়। 2024-25 অর্থ বছরে জাতীয় ক্রীড়া পরিষদ মাঠ, প্যাভিলিয়ন ও স্বল্প আসনের গ্যালারি সংস্কারের জন্য 20 লাখ টাকা বরাদ্দ হয়। এই কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হাফসা ট্রেড অ্যান্ড ইন্টারন্যাশনাল। নিম্নমানের মাটি ব্যবহারের অভিযোগ ওঠার পর প্রশাসনের হস্তক্ষেপে তা সরানো হয়। 4 মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও 8 মাসেও তা শেষ হয়নি। এতে 15টি ইভেন্টের খেলোয়াড়রা সমস্যায় পড়েছেন। আশেপাশের মাঠে অনুশীলনের ভোগান্তির কারণে আগ্রহ হারাচ্ছেন কেউ কেউ।
আগের বরাদ্দ 10 লাখ টাকার কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে, যা তদন্তের দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমিকরা। আমাদের স্টেডিয়াম 7-8 মাস ধরে বন্ধ আছে, তো আমরা চাচ্ছি যারা কর্তৃপক্ষ আছে তারা অবশ্যই খুব শীঘ্রই আমাদের জন্য একটা সুব্যবস্থা করে দিবে। খেলার মতো কখন পরিবেশটা সৃষ্টি হবে, আসলে তারা আমাদেরকে কোনোভাবেই রেজাল্ট দিচ্ছে না। প্রশাসনকে আমরা বলবো দ্রুত তদারকি করে বের করে আমাদের মাঠটাকে সংস্কার করে আমরা ছেলেমেয়ে যেন আবার খেলার সুযোগ পাই। মাটি আমরা সময় মতো পাই নাই, যার কারণে কাজটা একটু দেরিগতি হয়েছে। আর মাটির যে কমপ্লেনটা ছিল, মাটি আমরা এখন ঠিক করে দিয়েছি। সংস্কারের ধীরগতির জন্য ঠিকাদারের গাফিলতিকে দায়ী করছেন জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী। মাঠ মেরামত সংস্কার কাজের জন্য বন্ধ হয়ে গেছে, আপাতত কোনো খেলাধুলা করা সম্ভব হচ্ছে না। ঠিকাদারে এক ধরনের গরিমসি, জানি না ভিতরে তাদের জাতীয় ক্রীড়া পরিষদের সাথে কি ধরনের কি কথাবার্তা হয়েছে, এগুলো আমার জানা নেই। মাঠ সংস্কারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ঠিকাদারের সাথে আমরা যোগাযোগ করছি, আশা করি খুব দ্রুততর সময়ে আমরা স্টেডিয়ামে সেই সুন্দর পরিবেশটা নিয়ে আসতে পারবো এবং সেখানে খেলাধুলা শুরু করতে পারবো। এক সময় এই স্টেডিয়াম থেকে জাতীয় পর্যায়ে খেলোয়াড় উঠে এলেও সংস্কারের অভাবে বর্তমানে এটি কার্যত অচল। দ্রুত সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন ক্রীড়াপ্রেমিকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাঝে গড়ে তোলা হয়েছে অসংখ্য ইটভাটা। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ভেঙে না দিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই করা হচ্ছে আর্থিক জরিমানা। এ কারণে আবারও একই গতিতে চলে কার্যক্রম। এতে নষ্ট হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে পড়েছে পরিবেশ, জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য। সাভার প্রতিনিধি দেওয়ান ইমনের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আবদুল্লাহ আল মারুফ। ধামরাইয়ের রয়্যাল ইউনিয়নের কৃষক আনোয়ার হোসেন ধার দেনা করে 26% জমিতে 25,000 টাকা ব্যয় করেছিলেন কুমড়োর চাষ। তবে জমির পাশের ইটভাটার ছাই ও ধোঁয়ায় নষ্ট হয়ে গেছে পুরো জমির ফসল। এখন দুশ্চিন্তা ধার করা অর্থ পরিশোধ নিয়ে। আনোয়ার হোসেন একাই নয়, ইটভাটার কারণে ফসল নষ্ট হওয়ার অভিযোগ এই অঞ্চলের বেশিরভাগ কৃষকের। 26% জায়গা একটা ফসল লাই, মানে এই ধোঁয়ায় আইসা মানে সম্পূর্ণ পাতা এই ধোয়া পইরা সম্পূর্ণ জালি একবারে মরে গেছে। 3-4 করে ফসল হয়, হেদারে ফসল হওয়া নিয়ে যাইতেছে না এই বাটার কারণে। বাটায় আমাকে যে মিষ্টি কদু ক্ষেতগুনি সব মারা যাইতেছি। ধামরাই উপজেলার 170টির মতো ইটভাটা রয়েছে। এর মধ্যে অধিকাংশ ইটভাটারই নেই পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র সহ বৈধ কাগজপত্র। এসব ইটভাটা আবার গড়ে তোলা হয়েছে ফসলি জমির মাঝে। মাঝে মধ্যে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করলেও বেশিরভাগ ক্ষেত্রেই অবৈধ ভাটা ভেঙে না দিয়ে করা হয় আর্থিক জরিমানা, যে কারণে পরক্ষণেই একই গতিতে চলে অবৈধ কার্যক্রম। জনস্বাস্থ্য ও পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, ইটভাটার কালো ধোঁয়া, গ্যাস, ধুলাবালি ও সীসা সহ বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদানের কারণে বাতাসের স্বাভাবিকতা নষ্ট হচ্ছে, যা মানুষ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য কঠিন হয়ে পড়ছে। আমাদের উদ্ভিদকুল যেটা আছে, সেই উদ্ভিদকুলের যে প্রোডাক্টিভিটি, তার যে উৎপাদন ক্ষমতা, পরাগায়নের ক্ষেত্রে যে ইনসেক্টগুলি এর আশেপাশে বসবাস করার কথা ছিল, তারা কিন্তু এই বায়ু দূষণের কারণে বসতে পারে না। ইটভাটা মূলত যে ধরনের গ্যাস নিঃসরণ করে, এই গ্যাসগুলো মানব দেহে দীর্ঘমেয়াদী শ্বাস প্রদাহে যে আক্রান্ত করে, বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য মারাত্মকভাবে হুমকি দেখা দিতে পারে। চলতি মৌসুমে ইটভাটার বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করে কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর ও ধামরাই উপজেলা প্রশাসন। স্থানীয়রা বলছেন, জরিমানা নয়, পরিবেশকে মারাত্মক বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে অবৈধ ইটভাটা বন্ধে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। নিউজ ডেস্ক, দেশ টিভি।